আজ আমরা জানব যে পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুটন। সপুষ্পক উদ্ভিদের কিছু অঙ্গজ মুকুল ফুল সৃষ্টির জন্য পুষ্পমুকুলে রূপান্তরিত হয়। আর আমরা জানি যে উদ্ভিদের যৌন জননে অংশগ্রহণকারী একটি মুখ্য স্তবক হলো তোমার পুংস্তবক। আমরা জানি ফুলে অত্যাবশ্যক স্তবক দুটো, একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে উদ্ভিদের যৌন জননে অংশগ্রহণকারী একটি মুখ্য স্তবক হলো পুংস্তবক। এই পুংস্তবকটা হচ্ছে কি তোমার পুংজননাঙ্গ নামেও আমরা পরিচিত। অনেক সময় এই পুংস্তবকটা পুংজননাঙ্গ নামেও পরিচিত। আর এই যে তোমার পুংস্তবকের মধ্যে এক বা একাধিক পুংকেশর থাকে। এই পুংকেশরের মধ্যে কি উৎপন্ন হয়? তোমার পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণু কী হচ্ছে তোমার গর্ভমুণ্ডে পতিত হয়। তারপর কী হচ্ছে তোমার নিষেক প্রক্রিয়া ঘটে এবং নিষেক প্রক্রিয়ার ফলে কী হচ্ছে তোমার ফল উৎপন্ন হয়, যেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এই যে পুংকেশর, যেটা হচ্ছে পুংলিঙ্গধর উদ্ভিদের একটা গঠনগত একক বা ফুলের পুংস্তবকের গঠনগত একক হলো তোমার পুংকেশর। পরীক্ষায় দেয় অনেক সময় যে পরীক্ষার অনেক সময় দিয়ে থাকে কি ফুলের পুংস্তবকের গঠনগত একক কি তোমার পুংকেশর। তাহলে পুংকেশর হলো ফুলের পুংস্তবকের গঠনগত একক। এই পুংস্তবক দুটো অংশ নিয়ে গঠিত। কি কি? তোমার পুংদণ্ড এবং পরাগধানী। তোমার পুংকেশর দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার কি পুংদণ্ড, আর একটা কি তোমার কি পরাগধানী। প্রথমে আসবো তোমার পুংদণ্ড। পুংদণ্ডটা কি? পুংকেশরের নিচের দিকে যে সরু দণ্ডাকার অংশ যার ওপর পরাগধানীটি অবস্থান করে তাকে বলা হচ্ছে তোমার কি পুংদণ্ড। পুংদণ্ড তার দৈর্ঘ্যের ভিত্তিতে পুংকেশর দুই প্রকার হয়। এই পুংদণ্ডটার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে পুংকেশর তোমার দুই ধরনের হয়। কি কি? প্রথমটা হচ্ছে কি সমান দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর। মানে যে সমস্ত ফুলের যখন অনেকগুলো পুংকেশর থাকে এবং যাদের পুংদণ্ডগুলো সমান দৈর্ঘ্যের হয়, সেইগুলো হচ্ছে এক প্রকার। আরেক প্রকার কী হচ্ছে তো ভিন্ন আকৃতির পুংদণ্ড হয়। কোনো পুংকেশরের ধরো পুংদণ্ডটা একটু বড় হলো, কোনো পুংকেশরের তোমার পুংদণ্ডটা ছোটো হলো, তা ভিন্ন আকৃতি বিশিষ্ট কী হচ্ছে তোমার পুংকেশর গঠিত থাকে। তাহলে এক কথায় বলা যেতে পারে কি পুংদণ্ডের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে পুংকেশরকে দুটোভাবে ভাগ করা যায়। কি কি? তোমার সমান দৈর্ঘ্যের পুংদণ্ড, আর একটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে কি তোমার সমান দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর। দু নম্বর কি তোমার যেটা সমান দৈর্ঘ্য নয় বা অসমান দৈর্ঘ্যের বা বিভিন্ন দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর। এই সমান দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর কাজে দেখতে পাওয়া যায় তোমার বেগুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বেগুনের ক্ষেত্রে কি হচ্ছে তোমার যে পুংদণ্ডগুলো থাকে সে পুংদণ্ডগুলো তোমার সমান দৈর্ঘ্যের হয়। আর বিভিন্ন দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর কাজে দেখতে পাওয়া যায় তোমার কলমি শাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কলমি শাকের ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায়। তাহলে
তোমার পুংকেশর দুটো দুটো অংশ নিয়ে গঠিত। এক নম্বর কি তোমার পুংদণ্ড, একটা হচ্ছে তোমার পরাগধানী। পুংদণ্ডটা কাকে বলে? পুংদণ্ড হচ্ছে তোমার পুংকেশরের নিচের দিকে যে সরু দণ্ডাকার আকৃতি যে অংশ, যার ওপর তোমার পরাগধানীটি অবস্থান করে, তাকে বলা হচ্ছে পুংদণ্ড। এই পুংদণ্ডকে দুটো ভাগে আমরা ভাগ করি দৈর্ঘ্যের ভিত্তিতে। কী? সমান দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর আর বিভিন্ন দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর। সমান দৈর্ঘ্যের পুংদণ্ড কাদের দেখতে পাওয়া যায়? বেগুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিভিন্ন দৈর্ঘ্যের পুংদণ্ড কাদের দেখতে পাওয়া যায়? তোমার কলমি শাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আমার পুংকেশরের যে প্রথম ভাগটা পুংদণ্ডটা হয়ে গেল। এবার দ্বিতীয় আসবো কি তোমার পরাগধানী। পরাগধানীটা কি? পুংদণ্ডের উপরে যে থলির মতো অংশ, পুংকেশরের পুংদণ্ডের ওপর যে থলির মতো যে গঠন দেখতে পাওয়া যায় বা অংশ দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে তোমার কি পরাগধানী। এবার এই পরাগধানী আমি গঠন দেখব। পরাগধানী তোমার কেমন গঠন হয়, কি থাকে, সেইগুলো সম্পর্কে কটি স্তর দেখতে পাওয়া যায় তোমার, সেইগুলো আমরা এবার বিস্তারিত জানব। এবার পরাগধানীর গঠন সম্পর্কে আমরা জানব যে পরাগধানী কী ধরনের গঠন। এই পরাগধানী তোমার সাধারণত দুটো খণ্ড দ্বারা যুক্ত হয়। পরাগধানী সাধারণত তোমার দুটো খণ্ড দ্বারা যুক্ত হয়, আর প্রতিটি খণ্ড দুটি যোজক দ্বারা, প্রতিটি খণ্ড, এই যে একটা খণ্ড একটা খণ্ড, প্রতিটি পরাগধানী তোমার দুটো খণ্ড থাকে এবং এই খণ্ডগুলো যোজক দ্বারা যুক্ত থাকে। আর প্রতিটি পরাগধানীর মধ্যে পরাগধানীর এই যে প্রতিটি খণ্ডের মধ্যে দুটো লম্বাটে করে তোমার কি থাকে? পরাগথলি থাকে। তাহলে প্রতিটি তোমার পরাগধানীর খণ্ডের মধ্যে তোমার পরাগথলি থাকে। এই পরাগথলিগুলো যে পরাগথলি এই পরাগথলিগুলো পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে? তোমার থিকাস গঠন করে। তার থিকাসটা কি? থিকাসটা হলো পরাগধানী যে প্রতিটি খণ্ডের মধ্যে তোমার দুটো করে পরাগথলি থাকে, এই পরাগথলিগুলো তোমার পরস্পর যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে তোমার কি থিকাস। যদি প্রতিটি খণ্ডের মধ্যে দুটো থিকাস থাকে, তাকে বলা হয় ডাইথিকাস পরাগধানী। তাহলে ডাইথিকাস পরাগধানী কি? ডাইথিকাস তোমার পরাগধানী কি? যদি পরাগধানীর প্রতিটি খণ্ডে তোমার দুটো করে থিকাস থাকে, তাকে বলা হচ্ছে কি তোমার ডাইথিকাস পরাগধানী। আমি আগেই বলেছি যে প্রতিটি থিকাস কী নিয়ে গঠিত হয়? দুটো তোমার পরাগথলি মিলে, দুটো পরাগথলি তোমার নিয়ে গঠিত হচ্ছে থিকাস। যদি তোমার প্রতিটি খণ্ডের মধ্যে দুটো করে থিকাস থাকে, তাহলে তোমার তাকে বলা হয় ডাইথিকাস পরাগধানী। মানে দুটো থিকাস মানে কটা তোমার পরাগথলি হবে? 4টে। আবার বলছি যে থিকাসটা কি? তোমার দুটো পরাগথলি যুক্ত হয়ে থিকাস গঠন করছে একটা। যদি পরাগধানীর প্রতিটি খণ্ডে যদি দুটো করে থিকাস থাকে, তাকে বলা হয় ডাইথিকাস পরাগধানী। আর ডাইথিকাস পরাগধানীতে কটা তোমার পরাগথলি থাকবে? 4টে। তাহলে যখন এই পরাগধানীতে 4টি পরাগথলি থাকবে, তখন তাকে বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট। তাকে বলা হয় টেট্রাস্পোরেঞ্জিয়েট। তাহলে টেট্রাস্পোরেঞ্জিয়েট কি?
দ্বিকক্ষ পরাগধানীতে যদি 4টি পরাগথলি থাকে তাকে বলা হয় টেট্রাস্পোরেঞ্জিয়েট। যদি তোমার পরাগধানীতে একটি মাত্র থিকাস থাকে, যদি কোনো পরাগধানীতে একটা মাত্র থিকাস থাকে তাকে বলা হচ্ছে কি তোমার মোনোথিকাস পরাগধানী, তাকে বলা হয় মোনোথিকাস পরাগধানী। তাহলে মোনোথিকাস পরাগধানী কি? মোনোথিকাস মানে হচ্ছে যদি পরাগধানীতে একটা মাত্র থিকাস থাকে তাকে বলা হচ্ছে মোনোথিকাস পরাগধানী। আর মোনোথিকাস পরাগধানীতে তোমার কটা পরাগথলি থাকবে? তোমার দুটি পরাগথলি থাকে। তোমার থিকাস দুটো পরাগধানী তোমার পরাগথলি থিকাস গঠিত হয় দুটো পরাগথলি নিয়ে। তাহলে মোনোথিকাস পরাগথলি কাকে বলছে? যখন পরাগধানীতে একটা মাত্র তোমার কী হচ্ছে থিকাস থাকবে, একটা থিকাস মানে কি দুটো তোমার পরাগথলি, তখন তাকে বলা হচ্ছে কি তোমার কি বাইস্পোরেঞ্জিয়েট। বাইস্পোরেঞ্জিয়েট। এই পরাগরেণু যে কেন্দ্রে বা পরাগথলির কেন্দ্রে তোমার কি থাকে? রেণুধর কলা। যে পরাগথলি থাকে তার কেন্দ্রে কি অবস্থান করে? তোমার রেণুধর কলা অবস্থান করে। আর পরাগথলির মধ্যে কি থাকে? যে খাঁজ অবস্থিত, যে খাঁজটা থাকে তাকে বলা হয় স্টেমিয়াম। তাহলে স্টেমিয়ামটা কি? স্টেমিয়ামটা হলো তোমার পরাগথলিতের মধ্যে অবস্থিত খাঁজটিকে বলা হচ্ছে তোমার কি স্টোমিয়াম। এটা কি কাজ করে? এখান থেকে কী হচ্ছে রেণুগুলো তোমার মুক্ত হয় বা রেণুগুলোর মুক্তি ঘটে। এটা ভালো করে করবে। স্টেমিয়ামটা কি? এটা 1 নম্বরে শর্ট কোশ্চেনে দিয়ে থাকে। এবার আমরা জানব যে তোমার এই পরাগধানীর কতগুলো স্তর নিয়ে গঠিত বা কতগুলি তার স্তর থাকে। প্রধানত তোমার পরাগধানী তোমার 4টে স্তর নিয়ে গঠিত। কি কি? 1 নম্বর হচ্ছে কি তোমার বহিস্তক, 2 নম্বর কি তোমার এন্ডোথেসিয়াম, 3 নম্বর কি মধ্যবর্তী কলা বা মিডিল লেয়ার, 4 নম্বর কি তোমার ট্যাপেটাম। ট্যাপেটাম স্তর। ধরো এটা তোমার পরাগধানী পুংদণ্ড, এটা পরাগধানী। যদি আমরা এটাকে সেকশন করি, কাটি, তাহলে ঠিক এইরকম একটা গঠন দেখতে পাবো। এই গঠনে সবচেয়ে যে বাইরের স্তর তোমার পরাগধানীর একবারে যে বাইরের স্তর, যেটা এক স্তর বিশিষ্ট কোষ দিয়ে গঠিত হয়, তাকে বলা হচ্ছে কি তোমার বহিস্তক বা এপিডার্মিস। তাহলে বহিস্তক বা এপিডার্মিসটা কি হলো? তোমার পরাগধানীর সবচেয়ে বাইরের দিকে যে এক স্তর কোষ বিশিষ্ট যে স্তরটি থাকে তাকে বলা হচ্ছে কি তোমার কি বহিস্তক বা এপিডার্মিস। এ কি কাজ করে? এর কাজ হচ্ছে রেণু মাতৃকোষ আর হচ্ছে কি রেণুগুলোকে সুরক্ষা দেওয়া বহিস্তক বা এপিডার্মিসের কাজ। তাহলে সবচেয়ে বাইরের স্তরটা কি হলো? তোমার বহিস্তক। এই যে স্তরটা সবচেয়ে বাইরের স্তরটা, একে বলা হচ্ছে তোমার কি বহিস্তক বা তোমার এপিডার্মিস। বহিস্তকের তোমার নিচে যে একটা কোষস্তর দ্বারা গঠিত একক বা একসারি কোষস্তর দ্বারা গঠিত এবং যে কোষগুলোর কোষ প্রাচীরগুলো
অপেক্ষাকৃত কী হচ্ছে স্থূল বা মোটা হয়, তাকে বলা হচ্ছে তোমার কি এন্ডোথেসিয়াম। তাকে বলা হচ্ছে তোমার কি এন্ডোথেসিয়াম। তাহলে এন্ডোথেসিয়াম কি? বহিঃস্থকের নিচে এক সারি কোষ দ্বারা গঠিত যে স্তরটি থাকে এবং কী হচ্ছে ওই কোষগুলোর কোষপ্রাচীর অপেক্ষাকৃত কী হচ্ছে স্থূল বা মোটা হয়, তাকে বলা হয় এন্ডোথেসিয়াম। এই এন্ডোথেসিয়াম কি কাজ করে? এই এন্ডোথেসিয়াম হচ্ছে যে অন্তস্থ যে কলাগুলো আছে এবং রেণুগুলোকে কী হচ্ছে তোমার রক্ষা করা এন্ডোথেসিয়ামের কাজ। তাহলে পরাগধানীর প্রথম স্তরটা হলো বহিঃস্থক, দ্বিতীয় হচ্ছে কি তোমার কি এন্ডোথেসিয়াম। তারপর যে এন্ডোথেসিয়ামের পরবর্তী যে 2 থেকে 3টে স্তর বিশিষ্ট তোমার কলা স্তর থাকে, 2 থেকে 3টে স্তর বিশিষ্ট যে কলা বললাম, কোষের যে স্তর থাকে তাকে বলা হচ্ছে কি তোমার কি মধ্যবর্তী তোমার কোষ স্তর বা মধ্যবর্তী তোমার স্তর বলা হচ্ছে। এই মধ্যবর্তী স্তরটা তোমার কতগুলো কোষ স্তর দিয়ে গঠিত? 2 থেকে 3টি স্তর দ্বারা গঠিত হয়। তাহলে মধ্যবর্তী স্তর বা মিডিল লেয়ারটা কি? তোমার এন্ডোথেসিয়ামের পরবর্তী যে স্তর, যেটা 1 থেকে 3টি সারির কোষ বিন্যাস থাকে, যার মধ্যে 1 থেকে 3টে সারির কোষ বিন্যাস থাকে, তাকে বলা হচ্ছে কি তোমার কি মিডিল লেয়ার বা মধ্যবর্তী স্তর। এই যে পরবর্তী এন্ডোথেসিয়াম, এর পরবর্তী যে স্তরটা তাকে বলা হচ্ছে তোমার কি মধ্যবর্তী স্তর বা মিডিল লেয়ার। এর কাজ কি? এর কাজ হচ্ছে কেন্দ্রের যে অন্তিম স্তরটা তাকে রক্ষা করা এর কাজ। যদি আমি এই যে পরাগধানীকে আমি যদি সেকশন করি তাহলে ঠিক এই ধরনের গঠন দেখতে পাবো। এই সবচেয়ে বাইরে যে এক স্তর বিশিষ্ট কোষ স্তর দেখতে পাচ্ছ, এই কোষ স্তরটাকে বলা হচ্ছে তোমার বহিঃস্তর। বহিঃস্তরের পরবর্তী কী থাকছে তোমার এক স্তর বিশিষ্ট যে কোষ দ্বারা গঠিত যার কোষপ্রাচীর স্থূল হয় তাকে বলা হচ্ছে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের পরবর্তী যে তোমার দুই থেকে 3টি কোষের স্তর দ্বারা গঠিত যে স্তরটা থাকে তাকে বলা হচ্ছে মিডিল লেয়ার। এই মিডিল লেয়ারের পরবর্তী যে স্তরটা বা পরাগধানীর একবারে সর্বনিম্ন স্তরটার নাম হচ্ছে কি তোমার কি ট্যাপেটাম স্তর। ট্যাপেটাম স্তর হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ স্তর। এ কী করে? পরাগধানীর মধ্যে যে পরাগরেণু উৎপন্ন হয় সেই পরাগরেণুগুলোকে পুষ্টি প্রদান করা হচ্ছে কি এর প্রধান কাজ। পরাগরেণু এবং রেণু মাতৃকোষ, শুধু পরাগধানী নয়, পরাগধানীর মধ্যে যে রেণু মাতৃকোষ আছে এবং রেণু আছে তাদের এখানে পুষ্টি প্রদান করা হচ্ছে কি তোমার ট্যাপেটাম স্তরের কাজ। এটা তোমার এক স্তর বিশিষ্ট কোষ এক কোষ স্তর বিশিষ্ট হয়। তোমার এই যে ট্যাপেটাম স্তরটা কি হচ্ছে তোমার এক কোষ স্তর বিশিষ্ট হয়, আর এই কোষগুলো অন্যান্য কোষের তুলনায় কী হচ্ছে আকার আকৃতিতে তোমার অন্যান্য কোষের তুলনায় এর আকার আকৃতিতে একটু বড় হয় এবং সাইটোপ্লাজম যুক্ত হয় এবং একটি বা বহু নিউক্লিয়াস যুক্ত হয়। তাহলে এই যে ট্যাপেটাম স্তরটা কি? এটা হচ্ছে পরাগধানীর একবারে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর যেটা কি হচ্ছে তোমার এক কোষ স্তর বিশিষ্ট হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার রেণু মাতৃকোষ এবং রেণুগুলোকে পুষ্টি প্রদান করা। আর এই কোষগুলো অন্যান্য কোষের তুলনায় কিছু আকৃতিতে বড় হয় এবং সাইটোপ্লাজম যুক্ত এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। এই ট্যাপেটাম যে কোষগুলো থাকে, ট্যাপেটামের মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে 2 ধরনের হয়। তাহলে কি বললাম যে ট্যাপেটাম যে স্তরটা আছে সর্বনিম্ন তোমার স্তরটা সেটা 2 ধরনের, তার মধ্যে 2 ধরনের কোষ থাকে। কী কী থাকে তোমার? একটা হচ্ছে তোমার কি গ্রন্থিময় বা ক্ষরণকারী কোষ,
2 নম্বরটা কি তোমার অ্যামিবয়েড বা পেরি প্লাজমোডিয়াল কোষ। তাহলে যে ট্যাপেটাস যে তোমার পরাগধানীর যে সর্বনিম্ন স্তর যে ট্যাপেটাস স্তর আছে, সেই ট্যাপেটাস স্তরের মধ্যে কয় ধরনের কোষ দেখতে পাওয়া যাচ্ছে আমরা? 2 ধরনের কোষ। সেগুলো কি কি হলো? তোমার গ্রন্থিময় বা ক্ষরণকারী কোষ, আর একটা হচ্ছে তোমার অ্যামিবয়েড বা পেরি প্লাজমোডিয়াল কোষ। এবার এই সমস্ত দুটো যে কোষ দেখতে পাওয়া যায় তাদের সম্পর্কে একটু জানবো। প্রথমে আসি যে তোমার 1 নম্বরটা গ্রন্থিময় কোষ বা ক্ষরণকারী কোষ, বা যেটাকে বলা হচ্ছে তোমার সিক্রেটরি কোষ। এই কোষগুলো কি হচ্ছে, যখন রেণু মাতৃকোষের মধ্যে মিয়োসিস কোষ বিভাজন ঘটে, এই মিয়োসিস কোষ বিভাজনের একবারে শেষ পর্যায়ে এই ট্যাপেটাল কোষগুলো কি হচ্ছে, ক্ষরণ করে বা ক্ষরণ এদের শুরু হয়। যখন তোমার রেণু মাতৃকোষে মিয়োসিসে ঘটে, এই মিয়োসিসের তোমার শেষ পর্যায়ে, মিয়োসিসের তোমার অন্তিম পর্যায়ে এই গ্রন্থিময় কোষগুলো কী হচ্ছে, তোমার এই ক্যাপিটাল কোষের যে গ্রন্থিময় কোষ আছে বা সিক্রেটরি কোষগুলো আছে সেগুলো ক্ষরণ শুরু করে। আর কি হয়, এই যে গ্রন্থিময় কোষগুলো ট্যাপেটাল স্তরের যে গ্রন্থিময় কোষগুলো আছে, ধরো এটা কোষ, গ্রন্থিময় কোষ, এটা নিউক্লিয়াস, গ্রন্থিময় কোষ, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, গ্রন্থিময় কোষের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কী হচ্ছে, এক ধরনের তোমার গঠন সৃষ্টি হয়। তোমার গ্রন্থিময় কোষের সাইটোপ্লাজমে এক ধরনের তোমার গঠন সৃষ্টি হয়, যাকে বলা হয় প্রো ইউবিস বডি, যাকে বলা হয় প্রো ইউবিস বডি বলা হয়। তাহলে ক্যাপিটাল কোষের কোষস্তরের মধ্যে যে গ্রন্থিময় কোষ থাকে সেটার সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের তোমার গঠন সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে প্রো ইউবিস বডি, UBISCH, প্রো ইউবিস বডি বলা হচ্ছে। এই প্রো ইউবিস বডি তোমার এই যে গ্রন্থিময় কোষ আছে, গ্রন্থিময় কোষের মেমব্রেনটাকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে। পুরো ইউবিস বডিটা বাইরে বেরিয়ে আসার পর স্পোরোপোলেনিন নামক এক ধরনের তোমার পদার্থ দিয়ে এটা তোমার আবৃত হয়। প্রো ইউবিস বডিটা তোমার এই যে গ্রন্থিময় কোষের মেমব্রেনটা আছে, মেমব্রেন ভেদ করে বাইরে আসার পর এর বাইরে একটা স্পোরোপোলেনিন নামক পদার্থ দ্বারা তোমার কী হচ্ছে, কোট করে বা আবৃত হয়। তখন তাকে বলা হচ্ছে তোমার কি, ইউবিস বডি। তখন তাকে বলা হয় ইউবিস বডি বলা হচ্ছে। এই ইউবিস বডি কি করে, আমাদের যে ফুলের যে আমরা জেনেছি যে ফুলের পরাগরেণু উৎপন্ন হয়, সেই পরাগরেণুর সবচেয়ে বাইরের যে স্তরটা আছে যাকে বলা হচ্ছে এক্সাইন, ফুলের পরাগরেণুর যে স্তর, বাইরের যে স্তর এক্সাইন, এই এক্সাইনকে কী হচ্ছে তোমার ঠিক বা পুরু করতে সাহায্য করে কি, এবার এইটাতে তোমার কি ইউবিস বডিটা তোমার সাহায্য করছে কি, এক্সাইন স্তরটাকে পুরু করতে। তাহলে ট্যাপেটাল স্তরের যে গ্রন্থিময় কোষ সেটা কি হলো, এটা হচ্ছে যখন তোমার রেণুমাতৃ কোষের মিয়োসিস কোষ বিভাজন ঘটে, এই মিয়োসিস কোষ বিভাজনের তোমার অন্তিম পর্যায়ে
এই গ্রন্থিময় কোষগুলো ট্যাপেটাল কোষ স্তরের মধ্যে যে গ্রন্থিময় কোষগুলো থাকে সেগুলো ক্ষরণ শুরু করে। আর কি হয়, এই যে গ্রন্থিময় কোষের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের তোমার গঠন দেখতে পাওয়া যায় যাকে বলা হয় প্রো ইউবিস বডি। এই প্রো ইউবিস বডিটা কোষের মেমব্রেন ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং স্পোরোপোলেনিন নামক এক ধরনের পদার্থ দ্বারা একে আবৃত করে। স্পোরোপোলেনিন এই প্রো ইউবিস বডিটাকে একটা তোমার আবরণ দ্বারা আবৃত করে, তখন তার নাম হয় কি তোমার ইউবিস বডি। এই ইউবিস বডি কী করে, এই যে পরাগরেণুর যে এক্সাইন স্তর আছে সেটাকে পুরু করতে সাহায্য করছে কে, এই ইউবিস বডিটা। তাহলে আমার প্রথম যে সিক্রেটারি সেল বা গ্রন্থিময় কোষ বা ক্ষরণকারী কোষ যেটাই বলি না কেন সেটা সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয়টা কী আছে তোমার অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষ। 2 নম্বর কি তোমার পেরিপ্লাজমোডিয়াল কোষ। আগেই বলেছি ট্যাপেটাল যে স্তরটা আছে সেটা তার মধ্যে 2 ধরনের কোষ থাকে, তার মধ্যে একটা বলেছি তোমার গ্রন্থিময় কোষ, একটা হচ্ছে তোমাকে অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষ। এই পেরিপ্লাজমোডিয়াল কোষগুলো তোমার কখন ক্ষরণ করে, আগেরটা জেনেছি কী দেখেছি রেণুমাতৃ কোষের মধ্যে যখন মিওসিসের যে অন্তিম পর্যায়ে গ্রন্থিময় কোষগুলো তোমার ক্ষরিত হয়। কিন্তু অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষগুলো কী হচ্ছে তোমার রেণুমাতৃ কোষে যখন মিওসিসটা শুরু হয় তখন কি হচ্ছে এই অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষগুলো কী হচ্ছে ক্ষরণ শুরু করে। ধরো এগুলো হচ্ছে অ্যামিবয়েডাল তোমার সেল, ঠিক আছে। এই অ্যামিবয়েডাল সেলগুলোর এই যে তোমার মেমব্রেনগুলো আছে সেগুলো তোমার র্যাপচার করে যায়, করার পর কী হচ্ছে একটা গঠনযুক্ত বা একটা তোমার প্রোটোপ্লাস্টযুক্ত বহু নিউক্লিয়াসযুক্ত একটা কোষ গঠন করে, যাকে বলা হচ্ছে তোমার কি অ্যামিবয়েডাল বা পেরিপ্লাজমোডিয়াল কোষ বলা হচ্ছে। তাহলে ট্যাপেটাল কোষগুলো কী হলো, ট্যাপেটাল কোষগুলো হচ্ছে মিওসিস কোষ বিভাজনের শুরুতেই এই ট্যাপেটাল কোষগুলোর ক্ষরণ শুরু হয়। এই ধরনের ট্যাপেটাল কোষগুলো তোমার যে তাদের মেমব্রেনগুলো আছে সেইগুলো র্যাপচার করে বা ফেটে গিয়ে তোমার ট্যাপেটাল প্রোটোপ্লাস্ট, এগুলো ট্যাপেটাল প্রোটোপ্লাস্ট, একটা ট্যাপেটাল প্রোটোপ্লাস্ট গঠন করে যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত হয়, এর কাজ কি, এর কাজ হচ্ছে তোমার হচ্ছে পরাগরেণুগুলোকে তোমার কি হচ্ছে নিউট্রিয়েন্ট বা পুষ্টি প্রদান করা এই অ্যামিবয়েডাল বা পেরিপ্লাজমোডিয়াল কোষগুলোর প্রধান কাজ। এই ট্যাপেটাল স্তরের কাজ কি, ট্যাপেটাল স্তরের কাজ বা গুরুত্ব কী, পরীক্ষা আসে এটা। এই ট্যাপেটাল স্তর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, IAA, আমরা আগে জেনেছি IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কী হচ্ছে ট্যাপেটাল স্তর ক্ষরণ করে, যেটা হচ্ছে পরাগরেণুর মধ্যে সঞ্চিত হয়। পরবর্তী ক্ষেত্রে এই তোমার IA তোমার হরমোনটা পরাগরেণুর অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তাহলে ট্যাপেটাল স্তরের মধ্যে কোন হরমোন পাওয়া যায়, তোমার IAA হরমোন পাওয়া যায়, যেটা হচ্ছে তোমার পরাগরেণুর মধ্যে সঞ্চিত হয় এবং পরাগরেণু অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আর কি কাজ করে ট্যাপেটাল স্তর, রেণুধর যে কলা, রেণুধর কলা কাকে বলে, কোথায় থাকে বললাম,
যে পরাগথলি থাকে তার মধ্যে কি থাকে তোমার রেণুধর কলা। এই রেণুধর কলাকে রক্ষা করে কে এই ট্যাপেটাল স্তর। আর ট্যাপেটাল স্তর কি করে, ট্যাপেটাল স্তর থেকে এক ধরনের তোমার উৎসেচক খরিত হয় যাকে বলা হচ্ছে তোমার কি ক্যালেজ। ক্যালেজ উৎসেচক, এটা হরমোন। তাহলে ট্যাপেটাল স্তর থেকে তোমার ক্যালেজ নামক উৎসেচক খরিত হয়, যেটা কি করে পরাগরেণু তোমার মিয়োসিস কোষ বিভাজনের পরে একটা মাতৃকোষ থেকে 4টে তোমার পরাগরেণু উৎপন্ন হয় এবং সেই পরাগরেণুগুলো 4টে পরাগরেণু একটা আবরণ দ্বারা আবৃত থাকে যাকে বলা হচ্ছে স্পোর টেট্রাস। এই স্পোর টেট্রাসের যে বাইরে যে প্রাচীর আছে সেটাকে বিনষ্ট করতে এই ক্যালেজ উৎসেচকের প্রয়োজন হয়। আর কি করে পরাগরেণু এবং তোমার রেণু মাতৃকোষকে তোমার পুষ্টি সরবরাহ করে এই ট্যাপেটাল স্তর। তাহলে ট্যাপেটাল স্তরের কাজগুলো আমরা জানলাম। এবার আমরা একটা দুটো টার্ম জানবো। একটা হচ্ছে তোমার কি ইউস্পোরেঞ্জিয়েট। আর একটা কি তোমার স্পোরোপোলেনিন, যেটা একটু আগে বলছিলাম স্পোরোপোলেনিন। ইউস্পোরেঞ্জিয়েটটা কি? ইউস্পোরেঞ্জিয়েটটা হচ্ছে যখন পরাগধানী অপরিণত অবস্থায় থাকে, পরাগধানীর যে বহিস্তর আছে তার নিচে কিছু তোমার অন্য কোষের চেয়ে আকার আকৃতি এবং গঠনগত দিক থেকে আলাদা কোষ দেখতে পাওয়া যায় যাকে বলা হচ্ছে তোমার কি আর্কিওস্পোরিয়াল কোষ। যাকে বলা হয় আর্কিওস্পোরিয়াল কোষ। সেই আর্কিস্পোরিয়াল কোষ থেকে কি হচ্ছে এই পরাগথলিটা সৃষ্টি হয়। তাহলে পরাগথলি তোমার আর্কিস্পোরিয়াল কোষ থেকে সৃষ্টি হয়, যার কেন্দ্রে কি অবস্থান করে তোমার রেণুধর কলা অবস্থান করে, তাকে বলা হচ্ছে তোমার কি ইউস্পোরেঞ্জিয়েট। তাহলে ইউস্পোরেঞ্জিয়েটটা কি পরাগধানীর আর্কিস্পোরিয়াল কোষ থেকে তোমার পরাগথলি সৃষ্টি হয়, যার কেন্দ্রে তোমার রেণুধর কলা থাকে, তাকে বলা হচ্ছে তোমার কি ইউস্পোরেঞ্জিয়েট। এবার হচ্ছে স্পোরোপোলেনিনটা কি? স্পোরোপোলেনিনটা হলো এটা এক ধরনের কি হচ্ছে ক্যারোটিনয়েড যৌগের অক্সিডেটিভ পলিমারাইজেশনের ফলে স্পোরোপোলিন গঠিত হয়। তাহলে স্পোরোপোলিনটা হচ্ছে কি তোমার ক্যারোটিনয়েড যৌগের অক্সিডেটিভ পলিমারাইজেশনের ফলে কি হচ্ছে এই স্পোরোপোলিনটা গঠিত হয়। এটা কি করে? এটা হচ্ছে রেণুর যে বহিস্তকটাকে গঠন করতে স্পোরোপোলিন সাহায্য করছে। এই স্পোরোপোলিন কি কাজ করে? আর কি কাজ করে? রেণুকে যান্ত্রিক সুরক্ষা প্রদান করে। স্পোরোপোলিন রেণুকে তোমার যান্ত্রিক সুরক্ষা প্রদান করে, রেণুর পচন রোধ করে। আর কি করে? রেণুকে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে, ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচায় বা রক্ষা করে। আর কি কাজ করে? প্রোটিন সঞ্চয়ে সাহায্য করে স্পোরোপোলেনিন। তাহলে আমরা একবার দেখে নিই যে তোমার পরাগধানীর যে 4টে স্তর, এটা যে 4টে স্তর দ্বারা গঠিত হয় সেটা কি কি? আমরা জানি যে পরাগধানী তোমার দুটো খণ্ড থাকে, পরাগধানীর সাথে দুটো খণ্ড থাকে, যেটা হচ্ছে তোমার যোজক বা কানেকটিভ দ্বারা যুক্ত থাকে। এটাকে যদি কাটি তাহলে এরকম গঠন দেখতে পাবো, এদিকটা একটা খণ্ড, এদিকটা একটা খণ্ড। প্রতিটি পরাগধানীর প্রতিটি খণ্ডের মধ্যে দুটো করে কি থাকে তোমার কি পরাগথলি থাকে। এই পরাগথলিগুলো তোমার যুক্ত হয়ে কি গঠন করে? তোমার থিকাস গঠন করছে।
আর কি জানলাম এখানে, যে এই পরাগধানী কটি স্তর দ্বারা গঠিত? প্রধানত 4টি স্তর, বহিস্তক, এন্ডোথেসিয়াম, মধ্যবর্তী স্তর আর হচ্ছে ট্যাপেটাম স্তর। পরাগধানী সবচেয়ে বাইরে এক কোষস্তর বিশিষ্ট যে স্তরটা তাকে বলা হচ্ছে তোমার বহিস্তর। বহিস্তরের পরবর্তী যে এক কোষস্তর বিশিষ্ট যে স্তরটি থাকে, যেটার প্রাচীরটা তোমার অপেক্ষাকৃত পুরু হয়, তাকে বলা হয় এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের পরবর্তী যে স্তরটা থাকে তাকে, যেটা 2 থেকে 3টি কোষস্তর বিশিষ্ট হয়, তাকে বলা হচ্ছে মধ্যবর্তী স্তর বা মিডিল লেয়ার। এই মিডিল লেয়ারের পরবর্তী বা পরাগধানীর একবারে সর্বনিম্ন যে স্তর, যেটা কি হচ্ছে তোমার পরাগরেণু এবং রেণু মাতৃকোষকে তোমার পুষ্টি প্রদান করে, তাকে বলা হচ্ছে তোমার কি ট্যাপেটাল স্তর বলা হচ্ছে। তারপর আমরা জানলাম যে সর্বনিম্ন যে স্তর ট্যাপেটাল স্তর, সেটা তার মধ্যে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে গ্রন্থিময় কোষ বা ক্ষরণকারী কোষ, একটা হচ্ছে তোমার কি অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষ বলা হচ্ছে। গ্রন্থিময় কোষগুলো কখন ক্ষরণ করে? যখন রেণু মাতৃকোষের মিওসিসের অন্তিম পর্যায়ে তখন ক্ষরণ করে। এর মধ্যে কি সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের গঠন সৃষ্টি হয়, যাকে বলা হয় প্রোইউবিস বডি মেমব্রেন ভেদ করে বাইরে আসে এবং স্পোরোপলিনিন নামক একটা পদার্থ দ্বারা আবৃত হয়, তখন তার নাম হয় ইউবিস বডি। এই ইউবিস বডি হচ্ছে কি তোমার রেণুর যে বহিস্তর সেটা হচ্ছে পুরু করতে সাহায্য করছে। 2 নম্বর কি তোমার অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষ কখন ক্ষরণ করে? রেণু মাতৃকোষের যখন মিওসিস শুরু হয় তখন ক্ষরণ শুরু করে। এই ধরনের কি হচ্ছে তোমার ট্যাপেটাল কোষগুলোর যে মেমব্রেনগুলো র্যাপচার করে কি হচ্ছে তোমার কি গঠন করে? তোমার ট্যাপেটাল প্রোটোপ্লাস্ট গঠন করে, এবং যার মধ্যে কি ট্যাপেটাল প্রোটোপ্লাজম গঠন করে, যার মধ্যে কি হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত হয়, তখন তাকে বলা হচ্ছে তোমার কি পেরিপ্লাজমোডিয়াল কোষ। এ কী কাজ করে? এর কাজ হচ্ছে কি তোমার রেণুগুলোকে কী হচ্ছে পুষ্টি প্রদান করা, এর প্রধান কাজ। ট্যাপেটাল স্তরে কী কী কাজ করে? ট্যাপেটাল স্তর তোমার একটা হরমোন ক্ষরণ করে, তার নাম কি আইএ হরমোন। এই আইএ হরমোন তোমার রেণুকে অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। ট্যাপেটাল স্তর থেকে ক্যালেজ নামক এক ধরনের উৎসেচক খরিত হয়, যেটা কি হচ্ছে রেণু স্পোর টেট্রাস যে বাইরের স্তরটা আছে সেটাকে তোমার নষ্ট করতে সাহায্য করছে। আর কি কাজ করে? আর এ হচ্ছে তো ট্যাপেটাল স্তর তোমার রেণু মাতৃকোষ এবং রেণুগুলোকে পুষ্টি প্রদান করে। তারপর জেনেছি আমরা কি ইউস্পোরেনজিয়েট কি? ইউস্পোরেনজিয়েট হচ্ছে পরাগধানীর যে আর্কিস্পোরিয়াল কোষগুলো থাকে সেখান থেকে পরাগথলির সৃষ্টি হয় এবং যার কেন্দ্রে রেণুধর করা থাকে, তাকে বলা হচ্ছে ইউস্পোরেনজিয়েট। স্পোরোপলিনিন কি? স্পোরোপলিন হলো তোমার ক্যারোটিনয়েড যৌগের অক্সিডেটিভ পলিমারাইজেশনের ফলে কী হচ্ছে স্পোরোপলিনটা সৃষ্টি হচ্ছে। এটি রেণুর যে বহিস্তরটা সেটা গঠনে সাহায্য করছে। এর কাজ কি? রেণুকে তোমার যান্ত্রিক সুরক্ষা প্রদান করছে স্পোরোপলিনিন। ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে রেণুকে রক্ষা করে। আর কি করে? তোমার রেণুকে পচনের হাত থেকে রক্ষা করে। আর হচ্ছে কি স্পোরোপলিনিন প্রোটিন সঞ্চয়ে সাহায্য করছে।